জামাত ইসলামী তার যে দলীয় যে স্ট্র্যাটেজি, যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তার যে রাজনৈতিক দলীয় স্ট্র্যাটেজি, আপনি এটা নিয়ে প্রশ্ন করবেন তখন যখন জামাত ইসলামী একক রাজনীতির ময়দানে ভোটে যাবে, তখন সে তার এই স্ট্র্যাটেজির উপর আছে কিনা এটা আপনি তখন পরীক্ষা করতে হবে। কিন্তু যখন কোয়ালিশন করে সে যাচ্ছে, তখন এখানে আপনি প্রশ্নগুলো একদম এটা অমূলক একটা প্রশ্ন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ এই পরিস্থিতিতে বাংলাদেশকে পুনর্গঠন করা কিন্তু সময়ের দাবি। এই পুনর্গঠন কারা করবে? রাজনৈতিক দলগুলো করবে। এই জন্য আমি সর্বশেষ আমার যে বক্তব্যটা বলবো, যে সেটি হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলামী যে অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আপনারা রাষ্ট্র পুনর্গঠনের জন্য জনগণ যে বিষয়টা চায়, জনগণের ভাষা বুঝে, জনগণের পালস বুঝে আপনারা বিদায় করে দিয়েই এই একটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশে মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনের সঠিক মানুষের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা, সঠিকভাবে মানুষ ভোট যাতে দিতে পারে, নিরপেক্ষভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, কেউ যাতে দিনের ভোট রাতে না করে পালাতে পারে। এই পর্যন্ত বাংলাদেশের গত 16 বছরের ইতিহাসে যে নোংরা কালচার ছিল, সেই কালচারের সংস্কার, সেই কালচারের পরিবর্তন, এরকম মৌলিক কিছু পরিবর্তন অবশ্যই দরকার। এটা আমি না, দেশের প্রত্যেকটা জনগণ কিন্তু সেটাই চায়। আপনার হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রশাসক যন্ত্র যারা আছে, ইভেন আপনি দেখেন যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যত প্রশাসন আছে, এই প্রত্যেকটা প্রশাসন যন্ত্রে এখনো ফ্যাসিস্টদের দোসররা কিন্তু লুকায়িত আছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ফ্যাসিস্টদের দোসরকে ভিতরে রেখে, অথবা বাংলাদেশের যে প্রত্যেকটা সেক্টরে এখনো যে ভঙ্গুর একটা পরিস্থিতি, এই সেক্টরে একটু মোটামুটি কিছু না কিছু সংস্কার না করে আপনি নির্বাচনটা দিবেন কিভাবে? আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্টকে বলার পরে তারা অলরেডি, প্রফেসর ইউনূস কিন্তু কয়েকবার তারা বলেছেন যে নির্বাচনের জন্য তারা একটা রোডম্যাপ অলরেডি তারা দিয়েছেন, যে এই বছরের শেষে না হলে আগামী বছরের মাঝামাঝি। একটা রোডম্যাপ যেহেতু তারা দিয়েছেন, এখন রাজনৈতিক দলগুলোর প্রয়োজন এটা, যে এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টকে শতভাগ সহযোগিতা করা। যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে কাজগুলো করতেছে, তাদের যে ভুলগুলো আছে, তাদের যে যেমন তারা কিন্তু রাষ্ট্রের আগে পরিচালনা করেন নাই কেউ, তারা কিন্তু মিস্টেক করতেছেন। লাস্ট 4 মান্থস এর হিস্ট্রি যদি আপনি দেখেন, যে মেজর আপনার হচ্ছে কোনো সংস্কার বলেন বা মেজর কোনো কিছু কিন্তু এখনো তারা কমপ্লিট করতে পারেন নাই। তো এটা কিন্তু একটা ব্যর্থতা ধরে নিতে হবে, কারণ আপনি একটা উপদেষ্টা মন্ডলী, একটা এনজিও টিম দিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন। তো এইটা এনজিও টিম দিয়ে আপনার হচ্ছে অন্তত প্রতিষ্ঠান চালাতে পারবেন, কিন্তু রাষ্ট্র চলবে না। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই জায়গায়, যেমন তারা আদৌ, আপনি দেখেন উপদেষ্টা মন্ডলীদের মধ্যে আদৌ আপনার হচ্ছে বিপ্লবের চেতনা কতজন ধারণ করেন, এ ব্যাপারে কিন্তু প্রশ্ন আছে। যে 5ই আগস্টে যে ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, ফ্যাসিজমকে বিদায় করে দিয়ে তারা একটা পরিস্থিতি নিয়ে আসছে, যারা উপদেষ্টা হয়েছেন, এই উপদেষ্টা মন্ডলীর কয়জন সেই বিপ্লবটাকে তারা ধারণ করে, সেই স্পিরিটটাকে তারা ধারণ করে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো এই সামগ্রিক সার্বিক প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের বক্তব্য, যারা তারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করে হোক, তাদেরকে ফোর্স ক্রিয়েট করে হোক, মৌলিক কিছু জায়গায় সংস্কার করা। যদি সংস্কার না হয়, অন্তত নির্বাচন কমিশন যদি সংস্কার না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন কিন্তু হবে না। বাংলাদেশ কিন্তু আবার আগের চিত্রে কিন্তু ফিরে যাবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন কয়েকবার যে নির্বাচন কমিশন যেহেতু গঠন হয়ে গেছে, এর অধীনে কিন্তু নির্বাচন সম্ভব। কিন্তু এক্ষেত্রে বিএনপি একটা জিনিস এটা বোঝা দরকার, যে ফাইনালি জনগণ কিন্তু ভোটের জায়গায় কিন্তু বিচার করবে, কাকে তারা পাওয়ারে নিবে, সেটা কি বিএনপি পাওয়ারে যাবে না কে যাবে। কিন্তু জরিপ অনুযায়ী কিন্তু বিএনপি আগানো বড় রাজনৈতিক দল অনুসারে। তাহলে এক্ষেত্রে বিএনপি যদি আজকে তার পক্ষ থেকে যদি আরো রেসপন্সিবল যদি সহযোগিতা যদি করতো, যেমন অন্তত রোডম্যাপ ইন্টারিম গভর্নমেন্ট যেটা দিয়েছেন, এবং এটা প্রফেসর ইউনূস অলরেডি তিনি আফসোস করে বলেছেন যে বিএনপির কারণে বাধাগ্রস্ত হচ্ছেন তার নির্বাচনী কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমগুলো আগানোর ক্ষেত্রে। বিএনপি এক দফায় চাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য সংস্কার তারা করবেন, এ ধরনের একটা তাদের টেন্ডেন্সি। তো এই জায়গাটা কিন্তু জনগণ কিন্তু এটা পজিটিভলি নিচ্ছে না। জনগণ চাচ্ছে, বাংলাদেশের জনগণ, আপনি দেখেন জরিপ চালান, আজকে আমি বলি যে আপনি আপনার পেজ থেকে একটা জরিপ দেন, আপনি বাংলাদেশের জনগণ বিএনপি যে বক্তব্য দিয়েছেন, বা কোন রকম এখন নির্বাচনটা দিয়ে দেয়া, বা যেই লজিক গুলো তারা দেখাচ্ছেন, এই লজিকের পক্ষে কতজন মানুষ আছে। আপনি দেখবেন যে এটার পক্ষে, কিন্তু আমি ওই দিন একটা একদম জরিপ চালাইছি, আমি দেখলাম যে ওখানে এটার মোটামুটি মনে হয় 7% কি 8% মানুষ এটার পক্ষে আছে।
তাহলে এক্ষেত্রে বিএনপির রেসপন্সিবিলিটি কিন্তু বেশি। তারা এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টকে এই ক্ষেত্রে সংস্কারগুলো, মৌলিক সংস্কার কি কি করতে হবে সেই জায়গাগুলো নোট ধরিয়ে দিয়ে বলে নির্বাচনে যে সময়সীমা দিয়েছেন সে সময়সীমা পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন আগাচ্ছে কিনা, সংস্কারগুলো হচ্ছে কিনা সেগুলো তদারকি করা। এই সংস্কারগুলো না করে যদি নির্বাচন করে তাহলে কিন্তু বাংলাদেশ আবার আগের সেই কালচারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার মেইন সেক্টরগুলোতে কিন্তু লোকগুলো কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তো এটা হচ্ছে মেইন চিত্র। তো এই ক্ষেত্রে আমি বলবো জামাত ইসলামী যে প্রস্তাবটা দিয়েছেন বা তারা যে ন্যূনতম একটা সংস্কার চাচ্ছেন, আমি বলবো যে বিএনপি অন্তত এই বক্তব্যে এগিয়ে আসা উচিত যে ন্যূনতম সংস্কারটুকু করে নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণকে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয়, আমি দর্শকের একটা বিষয় আমি একটু কথা বলি যে জোটের ব্যাপারে উনি একটা কথা বলেছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে জামাত ইসলামী কি তারা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে চাচ্ছে কিনা, তারা তাদের আল্লাহর আইন চাই, সৎলোকে শাসন চাই, অথবা অন্যদিকে চরমোনায় যাদের সাথে তারা যাচ্ছেন তাদের পলিসি ডিফারেন্ট। এটা হচ্ছে তার দলীয় পলিসি। একটা জিনিস বুঝতে হবে, আপনি স্টেট পরিচালনার জন্য যে কোনো রাজনৈতিক জোট হতে পারে। এই স্টেট পরিচালনার জন্য রাজনৈতিক জোট হওয়ার জন্য তার উভয় দলের একই মেথোডোলজিতে আসতে হবে বিষয়টা এরকম না। নির্দিষ্ট কিছু জায়গায়, যেমন ভোট দেওয়ার ক্ষেত্রে তারা কিভাবে কোয়ালিশন করবেন, রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে তারা কিভাবে কোয়ালিশন করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনি দেখেন জামাত ইসলামী তার যে দলীয় যে স্ট্র্যাটেজি যে আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই, তার যে রাজনৈতিক দলীয় স্ট্র্যাটেজি, আপনি এটা নিয়ে প্রশ্ন করবেন তখন যখন জামাত ইসলামী একক রাজনীতির ময়দানে ভোটে যাবে, তখন সে তার এই স্ট্র্যাটেজির উপর আছে কিনা এটা আপনি তখন পরীক্ষা করতে হবে। কিন্তু যখন কোয়ালিশন করে সে যাচ্ছে তখন এখানে আপনি প্রশ্নগুলো একদম এটা অমূলক একটা প্রশ্ন, অযৌক্তিক প্রশ্ন, এই প্রশ্নগুলো আসতেই পারে না। কারণ যেখানে বাংলাদেশ প্রচলিত গণতন্ত্র প্র্যাকটিস করে, বাংলাদেশ একটা লিবারেল গণতন্ত্র প্র্যাকটিস করে, এই বাংলাদেশের জনগণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য তারা আদৌ কতটুকু চায় এবং রাষ্ট্র পরিচালনা কিভাবে হচ্ছে অথবা নির্বাচন পদ্ধতি কোন পদ্ধতিতে হচ্ছে, এই সবগুলোই কিন্তু ম্যাটার করে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একক জামাত আসবে না অন্য দল আসবে। তো সার্বিকভাবে জামাত যদি যদি কোনোদিন ক্ষমতায় আসে, তখন আপনি জামাতকে নিয়ে প্রশ্ন করতে পারবেন যে জামাত আসলে তার যে দলীয় যে পলিসি আছে সেই দলীয় পলিসি অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করতেছে কিনা, এই প্রশ্নটা আসবে তখন। কিন্তু এখন বর্তমান যে সময়, বর্তমানে এই সময়ে জামাত যেহেতু একক ক্ষমতায় যাওয়ার তারা পারবে না, বা তারা জেনেই তারা কিন্তু রাজনৈতিক কোয়ালিশনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা জোট করার জন্য তারা যাচ্ছেন, যে এর আগে ইতিপূর্বে বিএনপির সাথে তারা জোট করেছেন, এখন অন্যান্য দলের সাথে জোট করার জন্য জামাত আগাচ্ছেন। এক্ষেত্রে আপনি এই অ্যালাইনমেন্টের জন্য ওই যে দলের আপনার হচ্ছে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পলিসি, এই পলিসিটা হতে হবে বিষয়টা এরকম কিছু না। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার যে রাজনৈতিক জোট এক জিনিস আর হচ্ছে দলীয় স্ট্র্যাটেজি আরেক জিনিস। এই বিষয়গুলো বুঝে আমাদেরকে মনে হয় চিন্তা করা ভালো। এই জন্য জামাত যদি তার দলীয় স্ট্র্যাটেজিতে যদি পরিবর্তন আনে সেটা আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু রাজনৈতিক জোটের ক্ষেত্রে জামাত নির্দিষ্ট যে পয়েন্টগুলোতে জোট করতে যাবেন সে জোটগুলো শতভাগ সে মেনটেন করছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো আমার মনে হয় আমরা লাস্ট আমি যে বক্তব্যটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ এই পরিস্থিতিতে বাংলাদেশকে পুনর্গঠন করা কিন্তু সময়ের দাবি। এই পুনর্গঠন কারা করবে? রাজনৈতিক দলগুলো করবে। এই জন্য আমি সর্বশেষ আমার যে বক্তব্যটা বলবো যে সেটি হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম যে অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আপনারা রাষ্ট্র পুনর্গঠনের জন্য জনগণ যে বিষয়টা চায়, জনগণের ভাষা বুঝে, জনগণের পালস বুঝে আপনারা কথা বলবেন। আপনার রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা করেই ক্ষমতায় যাওয়ার জন্য, সংস্কারের জন্য আপনার প্রস্তাবগুলো নিয়ে আসবেন। তাহলেই এদেশের জনগণ দীর্ঘদিন আপনাদের সাথে থাকবে। তারা ফ্যাসিস্টকে যেভাবে তারা বিদায় দিয়ে দিয়েছে, তারা আর বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিজম বা অন্য কোনো কিছু তারা চায় না। সর্বশেষ আমি একটু নুরুজ্জামান ভাইয়ের সাথে একটা বিষয় একটু কথা বলবো যে উনি চাঁদাবাজির ব্যাপারে যে কথাটা বলেছেন জামাতের ব্যাপারে, এটা আসলে আমার মনে হয় যে এটা একটা এই রাজনৈতিক দল হিসেবে একটা বক্তব্য। কিন্তু বিষয় হচ্ছে ধরেন জামাত তার সদস্যদের জন্য যেভাবে তারা টাকা নিচ্ছে, এই বিষয়গুলো আপনার হচ্ছে অভিযোগ দিবে, যার থেকে নিছেন সে যদি অভিযোগ দেয় যে হ্যাঁ উনি আমার থেকে জোর করে 1,000 টাকা নিয়ে নিছেন, তাহলে এটা আপনি লিগালি আপনি অ্যাপ্রোচ করতে পারেন, যদি ওই ভদ্রলোক যদি কোশ্চেন না করে। কিন্তু বিএনপির ব্যাপারে যে প্রশ্নগুলো বারবার উঠে আসতেছে, বিএনপি অলরেডি ব্যাপারে তারেক রহমান কিন্তু অলরেডি সিদ্ধান্ত দিচ্ছেন, তাদেরকে বহিষ্কার করতেছেন যে বিএনপি অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে যে জায়গাগুলো খালি হচ্ছে, ইভেন কবরস্থান পর্যন্ত বাদ দেয় নাই।
প্রত্যেকটা জায়গায় তাদের বিচ্ছিন্ন বিএনপি নেম প্লেটকে ইউজ করে যারা তাদের দলীয় কর্মী, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর হচ্ছে যে কাজগুলো করতেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিএনপির ইমেজকে নষ্ট করতেছে। বিএনপি থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। এই বিষয়টা এই জন্য ক্রিটিসাইজ গুলো আসবে, এগুলো বিএনপিকে পজিটিভলি নিতে হবে। কারণ আমি এর আগে আমি বলেছি, আপনি বুঝতে হবে যার প্রতি আমার ভালোবাসা বেশি তার প্রতি আমার অভিযোগ প্রশ্ন বেশি। বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে, সেই ভালোবাসা থেকেই কিন্তু তারা এই কথাগুলো বারবার বলবে, কারণ তারা আপনার থেকে, আপনার মতো এরকম বেগম জিয়ার একটা রাজনৈতিক দল থেকে এগুলো তারা প্রত্যাশা করে না, যেটা আওয়ামী লীগের লোকজন করেছে, এগুলো তারা প্রত্যাশা করে না। সুতরাং এই বিষয়গুলো পজিটিভলি নিয়ে তারা প্রমাণ অলরেডি স্টেপ নিচ্ছেন, এবং এগুলো পুনর্গঠনের জন্য বা আরো স্ট্রিক্টলি কিভাবে এটাকে বাদ দেওয়া যায়, এগুলোকে ডিফেন্ড না করে এগুলো কিভাবে মূলোৎপাটন করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে অগ্রগামী হওয়াটা বেশি জরুরি। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে জনাব।